বন্ধুরা, আমার পেছনে যেই ঢেউ খেলানো অর্ধগোলাকৃত ঘরগুলো দেখছেন, প্রায় ভগ্নদশা অবস্থায়। এগুলো আসলে কি? হুগলি জেলার ত্রিবেণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত যাওয়ার যে লিঙ্ক রোড রয়েছে গঙ্গা নদীর পাশ থেকে, আপনারা যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা জীবনে একবার হলেও এসছেন, তাদের চোখে কিন্তু এটা পড়েছে। অন্তত 100টারও বেশি ঘর রয়েছে এখানে। সবার মনেই কিন্তু একটা প্রশ্ন জাগে, এগুলো আসলে কি? এগুলো দিয়ে কী করা হয়? অনেকের উত্তর আছে। কেউ ভাবে কোনো সরকারি ঘর, গোডাউন, কেউ ভাবে কোনো কারখানা, কেউ ভাবে অন্য কিছু, অনেক জানে অনাথ আশ্রম ছিল। এরকম কিন্তু অনেকের মধ্যে ধারণা রয়েছে। আসলে কিন্তু তা নয়। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া সেনা ছাউনি, পূর্ব ভারতের একমাত্র সেনা ছাউনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চালু হয়েছিল তখন কিন্তু এই সেনা ছাউনির প্রয়োজন হয়ে পড়েছিল। আজ আমরা জানব এই সেনা ছাউনি তৈরি হওয়ার কাহিনী, কে করেছিল, কেন করেছিল, সেনা ছাউনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই ঘরগুলো কি কাজে ব্যবহার হতো, এখন দেখো কেমন ভগ্নদশায় পড়ে আছে, এখন কি কাজে লাগে। সম্পূর্ণ ভিডিও জানবো। ভিডিওতে দেখবো আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা ছাউনি, পূর্ব ভারতের একমাত্র সেনা ছাউনি, হুগলি জেলার ত্রিবেণী বাঁশবেড়িয়া শহরের ঠিক মাঝ বরাবর অবস্থিত। বন্ধুরা, আমরা যখন হুগলি জেলার ত্রিবেণী থেকে বাঁশবেড়িয়ার দিকে যাই, অর্থাৎ গঙ্গা নদীর পাশ থেকে লিঙ্ক রোড ধরে যাই, তখন আমাদের চোখে এই ধরনের ঘরগুলো পড়ে বা এই ঘরগুলো চোখে পড়ে। আমাদের অবাক লাগে এই ঘরগুলো কিসের জন্য, কবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল। অনেকেই আমরা ভাবি অনাথ আশ্রম, কেউ ভাবে সরকারি গোডাউন, কেউ ভাবে কোনো কারখানা, কিন্তু এরকম 100রও বেশি ঘর রয়েছে এই রাস্তার ধার দিয়ে। আজ আমরা এর মধ্যে ঢুকবো, দেখবো এর মধ্যে কি রয়েছে, কিসের জন্য এই ঘরগুলো বানানো হয়েছিল, তা আমরা সব জানবো এই ভিডিওর মাধ্যমে। শুনেছি এই ঘরগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল ব্রিটিশ ভারতীয় সেনাদের জন্য। ঢুকেই আমাদের সবার প্রথমে যেটা চোখে পড়ল, ছোট বড় নানান আকৃতির গাছ, ঘন জঙ্গল, যতদূর চোখ যায় ততদূরই জঙ্গল। আর এই জঙ্গলের মাঝেই উকি দিচ্ছে ভগ্নদশায় অর্ধগোলাকৃত এই বাড়িগুলি, এই ঘরগুলি। প্রথমেই আমাদের ঢুকে একটু গাটা ছমছম করে উঠল। এই ভেতরে জঙ্গলে ঢুকবো, কি না কি আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাড়িগুলির, ঘরগুলির কি অবস্থা রয়েছে। আমাদের খুব জানতে ইচ্ছে করছিল এই ঘরগুলি কি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই ব্যবহার হয়েছিল, নাকি তার পরেও কোনো কাজে লেগেছিল। না, আজ পর্যন্ত কোনো কাজে লাগেনি এই ঘরগুলি। এই ঘরগুলোর উপর কি সরকারের কোনো নজর আছে, না নেই। এই প্রশ্ন যখন মনে উকি দিচ্ছে, তখন আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম আরও গভীরের দিকে। যত যাই ততই যেন মনে প্রশ্ন জাগা শুরু করে। সেনারাই, চলুন একবার ঘুরে দেখি ব্যারাকের ঘরগুলোর কি অবস্থা রয়েছে। দেখুন বন্ধুরা, জরাজীর্ণ এই ঘরগুলো, জানালা দরজা তো কিছুই নেই, হয়তো সব চোরদের পেটে চলে গেছে। আর জানালা দিয়ে বেরিয়ে এসছে মোটা মোটা গাছের শেকড়। এই ঘরগুলো হচ্ছে ছাদওয়ালা। এখন যেই ঘরটা দেখছেন, এই ঘর হচ্ছে সেই অর্ধগোলাকৃত ব্যারাকের ঘরগুলো, সেনা ছাউনি। এই ঘরগুলোর অবস্থা আরও করুণ দশা। উপরে রয়েছে মোটা মোটা পাতের টিন, সব কিন্তু ধ্বংসের শেষ জায়গায় এসে। ঘরগুলো কিন্তু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই পুরনো স্মৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। এই ঘরে আসলেই কিন্তু আপনাদেরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন আপনারা এখানে আসলে। ব্যারাকের রাস্তা ধরে খানিকটা এগোতেই আমাদের চোখে পড়ল এক মধ্যবয়স্ক ভদ্রলোকের সাথে। তার কাছ দিয়ে জেনে নিলাম এই জায়গার
কিছু খুঁটিনাটি কথা। মিলিটারির জন্য বানানো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ। তারপরে কি কি হয়েছিল এখানে? এখানে থাকেন? আমার বাড়ি এখানে আছে, এখানে শুয়োরের চাষ আছে আমার। সাপ আছে? সাপগুলো আছে। সাপ আছে? সাপ আছে। আর আপনার জানা আছে কি যে ওই মিলিটারিদের সম্বন্ধে কিছু, এখানে কত বছর ছিল বা কি ছিল? ও আজকের কথা, তখন তো আমাদের জন্মই হয় না, সেটা ঠিক। 1942-এ যে হয়েছিল মামলা, পাশে হয়েছে। তো এখানে যে আপনারা থাকেন কেউ কিছু বলে না? না, বহুত দিন ধরে এখানে রেখেছি, এখানে গোয়াল বানিয়ে রেখেছি। এটা গভর্নমেন্টের জায়গা? গভর্নমেন্টের জায়গা। আর এই যে এই ঘরগুলো, এগুলো কখনো রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে কোনো ব্যবস্থা করা হয় না, কোনো ব্যবস্থা নেই, পড়ে আছে, সব খালি হয়ে গেল সব। যত ক্যাম্প গেট, মানে এখানে আগে মানে আর্মিটা থাকতো, তাই তো? আর্মিরা থাকতো, তারপরে বিধবা মেয়ে ছেলেরা থাকতো। বিধবা মেয়ে ছেলেরাও থাকতো, যেটা আমরা জানি যে এটা বিধবা আশ্রম, সেটাও এটা ছিল। মানে আগে ছিল আর্মি গেট, তারপর এটা বিধবা আশ্রম হয়। তো এখন এটা পুরোটা পরিত্যক্ত। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, 71-এ যেই দাঙ্গা হয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে, তখনও কিন্তু ওখান থেকে শরণার্থীরা এখানে এসে থেকেছিল। আছে, সব খালি হয়ে গেল সব। যত মেয়ে ছেলেগুলো বাংলাদেশ থেকে এসেছিল, ওরা সব আস্তে আস্তে সব, কেউ যার ছেলে ছিল তারা রিটেল হয়ে গেল। আর এখানে তো প্রচুর লোহা লক্কর এসব আছে, কেউ চুরি করতে আসে না? কেউ সব নিয়ে গেল, তো কেটে কেটে নিয়ে যাচ্ছে, মানে হচ্ছে লেবার খাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যে মেয়ে ছেলেগুলো এসেছিল ওদের কি পুনর্বাসন দিয়ে দিয়েছে ইন্ডিয়াতেই, তাই তো? হ্যাঁ, আছে, কিছু কিছু লোক আছে। ওই একটা কোনা ঘরে একটা আছে, তার নাম আছে অফিসে। আচ্ছা আচ্ছা, ওরা সব বিধবা ভাত পায়, বিধবা ভাতা পায়, সব খরচা পায়। আর যাদের ছেলে বা মেয়ে ছিল না তাদের আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে? না, ওরা এখানে মরে গেল সব। আচ্ছা আচ্ছা, মানে এখানেই থাকতে থাকতে মরে গেল? থাকতে থাকতে মরে গেল। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম এখনও একজন 71 সালে আসা ভদ্রমহিলা এখানে বসবাস করেন। তিনি মাত্র একাই রয়েছেন এত বড় জঙ্গলের মধ্যে। আমরা তার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে একটা কথা আপনাদের জানিয়ে দিই, স্থানীয়ভাবে তেমন কাউকে পাইনি এই ব্যারাক সম্বন্ধে জানব। আমরা যাদের কাছ থেকেই জেনেছি তারা প্রত্যেকেই হয় বিহার থেকে এসছেন, না হলে উত্তরপ্রদেশ থেকে এসছেন, অর্থাৎ নন বেঙ্গলি। তাদের মধ্যে কারো কারো জন্ম এই বাংলাতে হলেও তারা কম বেশি অনেকটাই জানে এই ব্যারাক সম্বন্ধে। তারা যতদূর জানে আমাদের ততদূরই বলেছে এই ব্যারাক সম্বন্ধে। আমরা খোঁজ করছিলাম স্থানীয়ভাবে কোনো বয়স্ক মানুষের জন্য, যার কাছ থেকে জানতে পারবো এই ব্যারাক সম্বন্ধে। জানতে যখন পারিনি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ভদ্র মহিলা কোথায় বসবাস করে তারই উদ্দেশ্যে। একদম গঙ্গা নদীর পাড় ঘেঁষে তৈরি হয়েছিল এই ব্যারাক, তারই কিছুটা ঝলক আপনাদের দেখিয়ে রাখলাম। আমরা চলে এসেছি সেই 71 সাল থেকে বসবাস করছে ভদ্র মহিলা তার ঘরের সামনে। না, আমরা বেশি কিছু জানবো না, যে তুমি কত ছোটবেলায় এসেছিলে, এখানে কার সাথে এসেছিলে, এখানে কার সাথে এসেছিলে? মায়ের সাথে? ও, মানে একদম 3 বছর বয়স যখন, তখন, তাই তো? তখন তো এখানেই আছো? না, 3 বছর বয়স যখন, তখন আমার বাবা মারা গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘরটা কেমন অন্ধকার স্যাঁতস্যাঁতে। এই মাসিমা খুব ধীরে ধীরে কথা বলছিল বলে আমরা আপনাদের মাসিমার সম্পূর্ণ কথা শোনাতে পারছি না, আমরা ডিটেলসে বলে দিচ্ছি। মাসিমাকে জিজ্ঞেস করা হয়েছিল কবে থেকে উনি আছে। উনি শুধু এইটুকুই বলতে পারছে উনি ওনার মায়ের সঙ্গে এসেছিল কোলে করে। মাসিমাকে মাসিমার বয়স জিজ্ঞেস করায় মাসিমা কিন্তু বয়স বলতে পারেনি, শুধু বলেছে এখান থেকে কিছু ভাতা পান আর রেশন পান, আর কিচ্ছু পান না, বাড়িতে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই।
আমরা আরও জিজ্ঞেস করেছিলাম তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড এই টাইপের কোনো বৈধ ডকুমেন্টস আছে কি না। তার কাছে ছিল না বা নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার মা আপনাকে কত বছর বয়সে রেখে মারা গেছে। তিনি কিন্তু তারও কোনো সদুত্তর দিতে পারেনি। জানতে চাওয়া হয়েছিল ইলেকট্রিক না থাকায় শীত গরমে আপনার কোনো কষ্ট হয় না। তিনি এক কথায় বলে দেন না, কারণ ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত তিনি এই ওয়েদারেই বড় হয়েছেন বা আছেন, তাই তার কোনো কষ্ট নেই। এই ওয়েদারের সঙ্গে তার মানানসই হয়ে গেছে। রান্নাবান্না কাঠেই করেন। আর জিজ্ঞেস করা হয়েছিল সাপ শেয়ালের ভয় লাগে না। তিনি বলেন সাপ শেয়াল ওনার নিত্যদিনের সঙ্গী, তাই কোনো ভয় লাগে না। আমরা অপ্রস্তুত থাকায় তাকে ব্যক্তিগতভাবে কোনো সাহায্য করতে পারিনি। এর জন্য আমরা ভীষণভাবে দুঃখিত ওই মাসিমার কাছে। ওনার সাথী যারা ছিলেন, ওনার সাথে একসাথে বসবাস করছিলেন যাদের সাথে, তারা আজ কেউ নেই, সকলেই মারা গেছে। আর সকলকেই দাহ করা হয়েছে এই ব্যারাকেরই পাশে নদীর ঘাটে। আপনাদের ভিডিওটা শেষ করার আগে একটা তথ্য জানিয়ে যাই। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা 71 সাল কিন্তু জড়িয়ে নেই এই ব্যারাকের সঙ্গে। এই ব্যারাকের আরেকটা কথা লোকমুখে শোনা যায় যে এখানে নকশাল আমলে নকশালের যে নেতারা, নকশালপন্থী যে নেতারা, তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছিলেন এবং নকশালপন্থী কার্যকলাপ চালাতেন এই ব্যারাক থেকে। পরবর্তীকালে তাদের এখানেই হত্যা করা হয় এক এক করে, আর তাদের দাহ করা হয় এই ব্যারাকেরই পাশে নদীর ঘাটে। এই নকশালদের কথা এখানকার কিছু লোক যারা অন ক্যামেরায় স্বীকার না করলেও অফ ক্যামেরায় কিন্তু নকশাল সম্বন্ধে বেশ কিছু কথা আমাদের জানিয়েছিল। আমরা কিন্তু এই ব্যারাক সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি এখানে এসে। তার ডিটেলসে যদি আমরা এই ভিডিওর মধ্যে বলতে যাই, ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমরা ভিডিওটাকে ছোট করার জন্য এই ব্যারাক সম্বন্ধে ডিটেলসে তেমন কিছু আপনাদের জানাইনি। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আজ এখানেই রাখছি, দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।